তাড়াহুড়া করে রান্না করতে গেলে রান্নাটা যেরকম খারাপ হয়ে যায়, তেমনি ভালোবাসা নিয়েও তাড়াহুড়ো করলে তার ফল খুব একটা ভালো হয় না। খুব যত্ন করে গুছিয়ে রান্না করলে রান্না যেমন ভালো হয়, ভালোবাসাকেও তেমন ধীরে ধীরে সময় নিয়ে উপভোগ করলে তাতে মনের সাথে মনের মিল আরো মধুর হয়। আচ্ছা, আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে খুব তাড়াহুড়া করে ভালোবাসেন না তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি রুই মাছ ভুনা করব আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আর সিম রান্না করব। তো এই রান্নার মাঝখানেই আমি আপনাদের সাথে অনেক অনেক গল্পও করব। চলুন আমরা রান্না শুরু করে ফেলি। আমি প্রথমেই প্যানের মধ্যে তেল ঢেলে দিয়েছি আর এরপরে আমি মাছগুলো গুছিয়ে দিয়ে দিয়েছি। আসলে আমার মতো আপনারা কে কে আছেন বলেন তো একটু? আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে যখন মাছ ভাজি তখন আমি চেষ্টা করি সব মাছগুলো একসাথে দিয়ে দেওয়ার। এতে করে আমার সব মাছগুলো অনেক সময় ভেঙে চুরে যায়। তারপরেও চিন্তা করি যে আমার যেন তাড়াহুড়া করে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি। আসলে রান্নাটা কখনোই তাড়াহুড়া করে অনেক বেশি মজা হয় না। যতটা ধীরে সুস্থে আদর করে আমি রান্না করেছি ততদিন আমার রান্না অনেক বেশি মজা হয়েছে। তোমাদের ভাইয়া কিন্তু সবসময় সেটার তারিফ করেছে। আর যখনই আমি খুব বেশি তাড়াহুড়া করি তখন কিন্তু আমার রান্না কখনোই মজা হয় না। এর মধ্যে আমি দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছিলাম একসাথে। তো তারপরে চিন্তা করছিলাম যে এই মাছগুলোকে ভেঙে যাবে কিনা। তারপরে দেখলাম যে না, আল্লাহর রহমতে আজকের মাছগুলো একটাও ভাঙেনি। কারণ হলো আমি একটু জাল বাড়িয়ে দিয়ে ওয়েট করতেছিলাম যেন মাছটা পুরোপুরি হয়ে যায়। তারপরে আমি আরেক সাইড উল্টায় দিছিলাম। তখন দেখলাম যে মাছটা পুরোপুরি হয়ে গেছে, এই জন্য আমার মাছগুলো একটাও ভাঙেনি। তো আজকে আমি দুপুরবেলা 2টা মাছই রান্না করব। সো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ভেজে তারপরে তরকারিতে দিব। আরেকটা কথা, এই যে দেখতেছো এই ক্লিপসটা নিয়েছিলাম টিকটক করার সময়। তারপরে কিন্তু আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি মাছটা ভুনা করব, যেটা রুই মাছ। এই রুই মাছটা কিন্তু আমি ভুনা করব আর ট্যাংরা মাছ দিয়ে সবজি রান্না করব। তো দেখো ট্যাংরা মাছ কিন্তু একটাও ভাঙেনি, রুই মাছগুলোও ভাঙেনি। এই জন্য তো আমার অনেক বেশি খুশি লাগছিল যে আজকে প্রথমবার মনে হয় আমার মাছ একটাও ভাঙেনি। কারণ আমি খুব ধৈর্য সহকারে রান্না করতেছিলাম। যদিও মাছ ভাজার সময় চিন্তা করি নাই যে এত ধৈর্য আমি করব আজকে রান্না করতে গিয়ে। তো পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা করে তারপরে আমি একটুখানি রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে যখন একটু কষে আসতেছিল আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে হলুদের গুঁড়া দিব। যেহেতু আমাদের বাসার সবারই গ্যাস্ট্রিকের প্রবলেম, জন্য কিন্তু আমরা লাল মরিচের গুঁড়োটা খুবই কম খাই। আর আজকে আমি লাল মরিচের গুঁড়া একটুও ইউজ করব না। সো এর জন্য কিন্তু আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে কষিয়ে নেব খুব ভালো মতো। তারপরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু আমি লাল মরিচ খাবো না, তার জন্য কিন্তু আমার তরকারিতে অবশ্যই কাঁচামরিচ দিব। আর আজকে কিন্তু আমি জাইনের জন্য আলাদাও রান্না করব না। কারণ আমি এই রান্নাটাই জাইনকে খাওয়ানোর চেষ্টা করব। এখন থেকে আস্তে আস্তে আমি জাইনকে আমাদের নিজেদের খাবারের আয়ত্তে নিয়ে আসতে চাচ্ছি। তাই দেখো আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পরে আমি আবারও একটু পানি দিয়ে দিব। আসলে আমি তরকারি রান্না করার সময় অনেকবার কষাই করে আমার তরকারি অনেক বেশি মজা হয়। এরপরে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিছি। যেহেতু আমি ধনেপাতা দিয়েই রান্না করব আজকে মাছ ভুনাটা, তার জন্য আমি ধনেপাতা দিয়ে দিছি। আর আজকে এমন একটা ভুল করছি, জীবনে এই ভুলটা আমি করব না। এখানে আচারের মশলা রাখছিল, তো আমি ভেবেছি এটা জিরার গুঁড়া। তো ওই জিরার গুঁড়া ভেবে আচারের মশলাটাকে দিয়ে দিছি। তারপরে তো আমার মাছটা পুরাই নষ্ট হয়ে গেছে। আমার এমন একটা ফ্লেভার আসতেছিল যে আচার রান্না করছি। তো তারপরে কিন্তু আর মাছটা সেরকম স্বাদ হয় নাই। তো মা আমাকে বলতেছিল আসলে ধনেপাতা যেই খাবারে দিতে হয় সেটাতে নাকি জিরা ইউজ করতে হয় না। তো আজকে কিন্তু আমি একটা ভুল করে একটা জিনিস শিখে গেছি। তো তারপর আমি মাছ ভুনাটাও এদিক থেকে করতেছিলাম আর ওই দিক থেকে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করে হলুদ মরিচ এগুলো দিয়ে তারপর কষিয়ে তারপর তরকারিটা দিয়ে দিয়েছিলাম। এখানে মাছের জন্য যে ঝোলটা আমি কষিয়েছি ওটার মধ্যে মাছগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছিলাম। তো সাজানোর সময় এই মাছটা একটু ভেঙে গেছিলো, কিন্তু তারপরও সেরকম ভাঙে নাই। তো আমি খুবই ট্রাই করতেছিলাম যেন একটা মাছও না ভাঙে। কারণ মাছ যখন ভেঙে যায় তখন তরকারিটা আর সেরকম টেস্ট লাগে না। আর এই জন্য কিন্তু আমি খুবই আস্তে আস্তে মাছটাকে উল্টায় দিচ্ছিলাম। ভিডিওর মাঝখানে
মাঝখানে আরেকটু কথা বলে রাখি যে তোমরা কারা কারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার পেজটাকে এখনো ফলো করো নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে কাইন্ডলি ফলো করে দিও। যদি আমার সব ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার পেজে আর ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো তারপরে কিন্তু এদিক থেকে আরেকটা চুলায় কিন্তু আমি আমার আরেকটা তরকারি বসিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে সিম আর ফুলকপি দিয়ে আমি যে মাছটা রান্না করব সেটা। আমার তরকারি কিন্তু অতটা লাল দেখা যাবে না, কারণ যেহেতু আমি কোনো গুঁড়ামরিচ ইউজ করি নাই, জাস্ট হলুদ, সো আমার তরকারিটা কিন্তু একটু অন্য কালার হবে। তো আমার আপু বলেছিল যে যখন তুমি কোনো সবজি রান্না করবা তো সেখানে একটু হলুদের পরিমাণটা সামান্য বেশি দিতে হয়, কারণ যেহেতু সিমের কালার অনেক সবুজ, এই জন্য হলুদের কালারটা একটু বেশি দিতে হয়, তা না হলে নাকি দেখতে তরকারিটা এত বেশি ভালো লাগে না। সো দেখো আমি যখন কষাচ্ছিলাম তখন কিন্তু আমার দেখতে অনেক সুন্দর লাগছিল কালারটা, আর যদি লাল মরিচের গুঁড়া দিতাম তাহলে তো আরও বেশি সুন্দর হতো, কারণ এটা একদমই রেড রেড একটা ভাইব চলে আসতো। তো এখানে আমার যখন কষানো হয়ে গেছে তখন আমি পানি দিয়ে, যখন পানিটা বলক আসছে এরপরে কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দিই। তরকারিতেও কিন্তু আমি ধনেপাতা ইউজ করেছি, যেহেতু শীতের দিনে কিন্তু ধনেপাতার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে তরকারিতে। আর আমি জানো এমন একটা মেয়ে ছিলাম, আগে শুধু মাছ মাংস এগুলোই খাইতাম, কখনো কোনো সবজি খাইতাম না। মনে হয় কি আমি সবজি ছাড়া বাঁচবো না। তো আমার কিন্তু রান্নাবান্না শেষ, আর রান্না শেষে কিন্তু আমি আমার কিচেনটাকে হালকার উপর পরিষ্কার করে ফেলছি, যেহেতু বুয়া আসবে তারপরে যতটুকু বাকি ছিল সেটা সে করে ফেলবে। সো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।